সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ। 30 বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। দ্বীপ্রহরে পরিপাটি আহারাদি করে টেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে চেয়েছিল। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না যতক্ষণ না রবি ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামাফোনের বাক্স। পোর্টেবলটা আনবো আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মূর্তি, তার দেশ। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখলো কি করে? আর এত সব কেচ্ছা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো, সিলেটের নোয়াখালীর আনাড়িরা লড়াই দেবে ঘুঘু ইংরেজের সঙ্গে? আমিও যেমন। জাহাজের মেজ সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের ওপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুঁটি ও মানোয়ারি তিমি দুই মাছ। একেই জিজ্ঞাসা করা যাক না কেন, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাঁকারি দিয়ে শুধলাম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয় বলল, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে দু একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবরা এই গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথা? বসো, ফুরসত নেই? ধপ করে ডেকের ওপর বসে পড়ল। আমি বললাম, সে কি, একটা টুল নিয়ে এসো, এসব আর আজকাল। কথাটি শেষ করলুম না, সারেঙ্গও টুল আনলো না। তারপর আলাপ পরিচয় হলো, দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মোকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগাগোড়া পড়ে শোনালুম। সে গভীর মনোযোগ দিয়ে তার জাতভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে সেরকম আগাগোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহ তালার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন হুজুর। এ দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করেছে বেশি যাদের ক্ষুধার ধনদৌলত দিয়েছেন বিস্তর। ক্ষুধা তালাই কার জন্য কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীর উদ্দিকে চিনতেন? বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল, চৌতলি পরগনায় বাড়ি না ওই দিকেই কোনখানে? সারেং বলল, আমারই গাঁ ধলাইছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছে, ওরম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সাইন করে জাহাজের কামে ঢুকেছিলুম একই দিনে একই সঙ্গে। আমি শুধলাম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললে, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জানমারা খাটুনি, তার খবর কেউ কখনো দিতে পারবে না যে সে জাহান্নামের ভেতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কীরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজে যা দুদিক খোলা, পদ্মার জোর বাতাস বেশ খানিকটা স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে, এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10, 12, 14,000 টনের ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সে কারণে গরমিটার বহর কতখানি, সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল, বিল, নদীর হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি যায়। তাদের তখন ওপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে, ঠিক ঠিক হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে।
অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বুলিতে একেই বলে এমক। আমি শুধলাম, একেই কি ইংরেজিতে বলে এমাক? তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারেং বললে, আমাদের সকলেরই দু একবার হয়েছে, আর সবাই জাবড়ে ধরে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীর উদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাগত। কিন্তু সে যে ভিড়মি যায়নি, এমক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা সে কামাবেই, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো সাখাত মানা। সারেং বললে, কি বেহদ তকলিফে জানপানি হয়ে যে কুলুম শহরে পৌঁছলাম। আমি শুধলাম, সে আবার কোথায়? বললে, বাংলায় যারে লঙ্কা কয়। আমি বললাম, ও কলম্বো। জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু পয়লাবার জাহাজে বেরিয়েছে যারা, তাদের ওপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না। বললে, নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে হুজুর। খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আদুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা। সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজের খালাসিদের কপালে ও জিনিস কম, নেই বললেও হয়, দেশে যার ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদন বন্দর। আমার আর ইংরেজি এইডেন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুসর খাড়ি, দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট খাল। বুঝলুম সুসর খাড়ি মানে সুয়েজ কানাল। তারপর পুরসই, সেখানে খালের শেষ, বাড়িয়া বন্দর। আমরা শাকসবজি খেতে নামলাম, ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সইদের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলাম সারেংয়ের পোক সে খবরটি রাখে। পুরসই থেকে মার্সই, মার্সই থেকে হামবুর্গ, জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কী ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেইলস, হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি, জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃত উচ্চারণের মাধ্যমে নয়। সারেং বললে, হামবুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আরাদরিয়া পাড়ি দিয়ে পৌঁছলাম নুক বন্দরে, মিরকিন মুলুকে। নয়া ঝুনা কোনো খালাসিকে নুক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন? মিরকিন মুলুক সোনার দেশ। আমাদের মতো চাষাভুষোও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিসকালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সবকটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে। তাতে নাকি মিরকিন মুজুরদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নুক পৌঁছবার 3 দিন আগে থেকে সমীর উদ্দিন করল শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যামর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সমীর উদ্দিন 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিলে। নুক পৌঁছবার দিন সন্ধেবেলা সমীর উদ্দিন আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কী কৌশলে সে পারে পৌঁছবে তার ব্যবস্থা সে আমাকে ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবেন না সাহেব, কীরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরাবাজার থেকে সে কিনে এনেছিল একটা খাস নীল রঙের স্যুট, শার্ট, টাই, কলার, জুতো, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীর উদ্দিন সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে, খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভেতরে তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতর।
সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হামবুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন, তারপর দাড়ি গোঁফ কামিয়ে চলে যাবে নুক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নুক বাসিন্দা, সমুদ্রপাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীরুদ্দির জন্য খোঁজ রব উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড় গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম নাপাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নুক শহরের ভিতর সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোঁসাই? গল্প বলায় ক্ষান্ত দিয়ে সারেং গেল জোহরের রমাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না দিয়েই সারেং বললে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাবার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কী বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়ো শেষ বছর সুখেই কাটিয়েছে। ক্ষুদাতালা শুকুর, বুড়ি নাকি আমার জন্য কাঁদত। তা হুজুর, দড়ি আর অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বুড়ির 2 ফোঁটা নোনা জল তার আর কী করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেংয়ের চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন, শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়ে বসেছে মিরকিন মুলুকে, দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি কোনো আফসোস করিনি, কারণ ক্ষুদাতালা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশ বাতলাবে কে? তারপর কলঘরের তেল পিছল মেঝেতে আছাড় খেয়ে পড়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচারের কামে। জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নমাজের অজু করতে যাচ্ছি, এমন সময় তাজ্জব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীরুদ্দিকে এককালে আমি আমার ভাইয়ের মতো কতই না পেয়ার করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার, সে আমার পেয়ারে কোনো সাড়া দিল না বলে গাঙের দিকে মুখ করে কলের পুতুলের মতো বসে রইল। শুধলাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার জাহাজে করে চলেছিস কোথায়? কলকাতা? কেন, দেশে মন টিকলো না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পাইনি। বুঝলুম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়াবার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম, আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে সে বড় ভালোবাসত। কিছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম, বাচ্চাহারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়। কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান তাক কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গিলি কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বছরের পুরনো কথা, নুক বন্দরেও আমাদের নামতে দেয়নি, তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীরুদ্দির মুখ ফুটল, হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করলো কি ঘটেছে। সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তা সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কি করে সাহেব? এখনও মনে আছে, কেবিনের ঘোর ঘোরটি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল, আর অতি অল্প কথাই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি নে, একসঙ্গে কখনো চোখেও দেখিনি। আমি বললাম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ করে দিয়ে বাড়ি ছাড়াতে, তার পরের 1,000 বাড়ির পাশের পতিত জমি কেনার জন্য, তারপর আরও অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরও বহুত টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করা দেয়ালওয়ালা টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরও টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মরাই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1,500 টাকা টঙি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরুদ্দি মিরকিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে।
তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার। তার আপন ক্ষয় খরচার জন্য সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুলুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে। যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। নুক বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দি হরেক রকম কারখানার কাজ করে করে কলকবজা এমনি ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাটগাঁ মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছলো রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে পোয়াটাক মাইল ধানক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। আলের উপর দিয়ে গ্রামে পৌঁছতে হয়। বিহানের আলো ফোটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছলো ধানক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিকে করে দিয়েছিলেন এক মিশরি ইঞ্জিনিয়ার। আর হুজুরও মিশর মুলুকে বহুকাল কাটিয়েছেন। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন, আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর দূরান্ত থেকে সেই মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের টঙি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধলাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতে পায়নি, আচ্ছন্দের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না কিচ্ছু না, সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরও পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টে বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়িঘরদোর গাঁয়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গাঁয়ের বাসিত মোল্লাজি আমাদের সবাইকে বড্ড পেয়ার করে। সমীরুদ্দিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দির চাপে পড়ে সেই ধানক্ষেতের মধ্যিখানে তাকে খবরটা দিলেন। তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজারে, শেষের দিকে কলকাতায়। ঘোড়া, মেয়ে মানুষ, আরও কত কি। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখিন, গাঁয়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারেং বললে, তারাই বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে। সমীরুদ্দির ভাই ওদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, আমাকে ফুর্তি ফার্তির জন্য তারই কিছুটা পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরুদ্দি নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গাঁয়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়িঘরদোর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদী করে মিরকিন মুলুকে গেরস্তালি পেতেছে, এদেশে আর ফিরবে না, আর যদি ফিরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের মধ্যে 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললাম, উহ কি পাষণ্ড। তারপর? সারেং বললে, সমীরুদ্দি আর গাঁয়ের ভেতর ঢোকেনি। সেই ধানক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য পিড়েপিড়ি করেছিলেন, কিন্তু সে ফেরেনি। শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গাঁয়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গাঁয়েই ছিল। সমীরুদ্দির 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে। আরও 5 জন বললেন, বাড়ি চল, ফের মিরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পর দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললাম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দি কী করলে? ভাইকে লাথি মারলে না, কিছু না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তারপর দিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে আমার দেখা। আপনাকে তো বলেছি, শাহ বন্দরের বারুনির পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে যা আপন মনে বিড়বিড় করে বলেছিল তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল ভিখিরি স্বপ্নে দেখে সে বড়লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই দেখে সে যে দুনিয়ায় আবার সেই দুনিয়ায়।
আমি দেশে টাকা পাঠিয়ে বাড়ি ঘরদোর বানিয়ে হয়েছিলাম বড়লোক, সেই দুনিয়া যখন ভেঙে গেল তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো তবে এইখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। আর ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দি মিরকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই টাকা পয়সা নিয়ে সে যখন দেশে ফিরছিল তখন জাহাজে মারা যায়। ত্রিসংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায়?